वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन। নমস্কার, আমি অমিত। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব ক্লাস 7 এর হিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 5। তো যে চ্যাপ্টার নাম্বার যে 5 এর পড়া আছে সেটা হচ্ছিল মুঘল সাম্রাজ্য। আমাদের জানতে হবে যে মুঘল সাম্রাজ্যটা কি। আজকে ডিটেলসে আলোচনা করা সম্ভব না। মুঘল সাম্রাজ্য অনেক বড় একটা বিষয়, সেটাকে একদিনে আমি আলোচনা করে শেষ করতে চাই না। আমি এটার জন্য 3টা ভিডিও। প্রথমেই আমাদের পড়তে হবে যে মুঘল কারা। আগে আমাদের জানতে হবে মুঘল কারা। এখানে মুঘল বলতে খ্রিস্টীয় 16 শতক থেকে 19বিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল। অবশ্য খ্রিস্টীয় 18 শতক থেকেই তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস, সেখানে এত বছর ধরে শাসন পরিচালনা করা খুব কঠিন কাজ। মুঘলরা দক্ষতার সঙ্গে সেই কাজ চালিয়েছিল। একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান, অন্য দিক থেকে তুর্কি নেতা তৈমুরলং বংশধরদের আমরা মুঘল বলে জানি। মুঘলরা তৈমুরের বংশধর হিসাবেই গর্ববোধ করত। নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত। বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কিছুটা কম ছিল। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার শাসনকালের সীমা ছিল 1526 থেকে 1530 পর্যন্ত। তাহলে আমরা এখানে জানতে পারতাম যে মুঘল আসলে কারা। তাহলে মুঘলদের প্রথম শাসক কে ছিলেন? প্রথম শাসক ছিলেন মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। এরপরে আমাদের জানতে হবে যে সাফাবি কি। সাফাবি আসলে কি? সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় 16 শতক থেকে 18 শতক পর্যন্ত তারা শাসন করেন। তারপরে উজবেক কারা। উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে 18 শতকের মধ্যে তারা এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল। এই দুটা প্রশ্ন আমাদের জানতে হবে প্রথমত। তারপরে একটা অংশ আছে, সেটা হচ্ছিল তৈমুরলং ও বাবর। এটাকেও ভালো মতো আমাদের জানতে হবে। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং উত্তর ভারত আক্রমণ করেন। তাই মোগলরা মনে করত যে উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে। ভারতবর্ষ আসার আগে মুঘলরা মধ্য এশিয়ার কিছু অংশ শাসন করত। এর আগে 14 শতকে মোগল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেন। এই অঞ্চলগুলি হল পূর্ব ইরান, খোরাসান, ইরান, ইরাক, তুরস্কের বিভিন্ন কিছু জায়গা। খ্রিস্টীয় 5ম শতকে তৈমুরীয় শাসকদের ক্ষমতায় ভাটা পড়ে। এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্যের বিভক্তি করার রীতি। 1494 খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশধর বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক ও সাফাভিদের মতো সাফল্য না পেলেও বাবর অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন। তাহলে উজবেক আর সাফাভি ছিল এক ধরনের শাসক। তারা বাবরের থেকেও বেশি শক্তিশালী ছিল। সেই সময় বাবরের থেকে বেশি শক্তিশালী ছিল। কিন্তু পরবর্তীকালে তারা বাবর যখন উজবেক আর সাফাভিদেরকে পরাজিত করতে পারে না, তখন সে কি করে? তখন সে ভারতবর্ষের দিকে অগ্রসর হয়। এই থেকেই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা। আমাদের এখানে আর একটা কথা জানতে হবে, সেটা হচ্ছিল কি একটা ছোট কবিতার মতো, যার মাধ্যমে আমরা সমস্ত মুঘল সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সম্রাট আছে তাদের নাম আমরা জানতে পারি সেই কবিতার ছন্দের মাধ্যমে। সেই কবিতাটা কি? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এখানে বাবার বলতে বাবর,
বাবার হলো, হলো বলতে হুমায়ুন, বাবা হলো আবার, আবার বলতে আকবর, জ্বরে হলো জাহাঙ্গীর, বাবার হলো আবার জ্বর, সারিল, সারিল হচ্ছে শাহজাহান, ঔষধে, ঔষধে বলতে ঔরঙ্গজেব। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা যে বিশিষ্ট যে মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিল আমরা তাদের কথা জানতে পারলাম। এবার আজকে আমি এখানটায় স্টপ রাখলাম, বাদ বাকি এর পরে আলোচনা করব। আশা করি সবাই তোমরা দেখবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে ফেসবুক পেজটাকেও লাইক করবে আর আমার ইনস্টাগ্রামকেও ফলো করবে। এই বলে আজকে গুড নাইট, রাখছি।